ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগের পরামর্শ এরদোয়ানের। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। জানাবো সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, মার্কিন গণমাধ্যমকে যা বললেন ডক্টর ইউনূস। আরও জানাবো ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশের ডক্টর ইউনূস বলেছেন। সর্বশেষ জানাবো মানসিক বিকারগ্রস্ত বলে কাকে ইঙ্গিত করলেন বিজরি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগের পরামর্শ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, গাজা ও লেবাননের ইসরায়েলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে 1950 সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেয়া। সোমবার জাতিসংঘের অধিবেশনে এসব কথা বলেন তিনি। 1950 সালে পাশ হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে, নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান এই রেজুলেশনের উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেয়া। ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নেয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলেও মন্তব্য করেন এরদোয়ান। ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনীতিক এবং রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বিক্ষোভে শত শত বেসামরিক মানুষের মৃত্যু, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গণমাধ্যমের স্বাধীনতা সহ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার 30 সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পরিকল্পনা অনুযায়ী হয়েছে, ঘটনাক্রমে নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের শত শত মানুষ হত্যার জন্য যুক্তরাষ্ট্র কাকে দায়ী করবে? জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভের ওপর দমন পীড়নের সময় যে বেসামরিক ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন তাদের সম্পর্কে পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং দায়ী যে কারো জন্য পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার বলে আমরা মনে করি। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে। মার্কিন স্টেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ বলেছিলেন, পশ্চিমা দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের রক্তে রঞ্জিত পোশাক কিনবে না। যুক্তরাষ্ট্রের চালু করা শ্রম অধিকার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে আপাতত কিছু জানেন না তিনি। জেনে উত্তর দেবেন, বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিককে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানতে চান ওই সাংবাদিক। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশে এবং অবশ্যই সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার সমুন্নত দেখতে চাই। সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, মার্কিন গণমাধ্যমকে যা বললেন ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও 2 মাসের জন্য সশস্ত্র বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকায় দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলাপ করেছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস জানান, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশের সবাই তো আর অন্যায় করেনি। যারা অন্যায় করেছেন তাদের চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন। কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীকে যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যেই পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। এদিকে তার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এমন এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে। যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদ আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার পরিচালনায় তরুণদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। এখানে বুড়োদের কোনো কাজ নেই, তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত।
ডক্টর ইউনূস বলেন, তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল, কাজেই তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বরাবরই বলে আসছি, তরুণদেরই দেশ চালানো উচিত, তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ, জানালেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান মঙ্গলবার 1 অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী এবং এটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত করেছে। ইউসুফ রমাদান আরও বলেন, আপনি যেখানে সঠিক কথাটি স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় 60 ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। আরও 2 শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের পরিস্থিতি কেবল আরব বা মুসলিম নয়, বরং সমগ্র মানবতাকেই যেন বিচলিত করছে না। কিন্তু ফিলিস্তিনি মানুষের জীবন ফেলনা নয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শিশু ও নারীদের বর্বরতা থেকে রক্ষা করতে বাংলাদেশ অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। মানসিক বিকারগ্রস্ত বলে কাকে ইঙ্গিত করলেন বিজরি? টিভি পর্দার নন্দিত অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। তিনি নান্দনিক চরিত্রে হাজির হয়ে বহু আগেই মুগ্ধতা ছাড়িয়েছেন তিনি। এখনও কাজ করে যাচ্ছেন আপন মনে। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেন। নিজের দৈনন্দিন বিষয় নিয়েও মাঝে মধ্যে পোস্ট দেখা যায় তার। তবে এবার একজনকে উদ্দেশ্য করে লিখলেন মানসিক বিকারগ্রস্ত অপ্রকৃত, কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখলেন এই প্রশ্ন অবশ্য নেটিজেনরা জানতে চাইছেন, তবে এ ব্যাপারে কোনো উত্তর দেননি। বিজরি বরকতুল্লাহ লিখেছেন, যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যাধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলীলায় অনেক কথাই বলেন, সত্য মিথ্যা মিলিয়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ, স্থিতিশীল নন। কিন্তু কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন, তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল অপপ্রচারকারী। বিজরির এই প্রতিক্রিয়ায় কনটেক্সট অনেকেই জানতে চাইছেন সামাজিক মাধ্যমের মন্তব্য বক্সে, কিন্তু সেখানে নীরব থাকলেও আরেকজন এসে উত্তর দিয়ে যাচ্ছেন। এমন একটি উত্তর হলো ইলোরা গহ্বর, অর্থাৎ নেটিজেনরা বলতে চাইছেন ইলোরাকে নিয়ে তার এই প্রতিক্রিয়া।